দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনে প্রাণ গেল আরও 5 জনের। সময় মতো হাসপাতালে না আসায় বাড়ছে জটিলতা। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 14 নভেম্বর পর্যন্ত থাকবেন রাষ্ট্রীয় সফরে। অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসররা ঠাঁই পাচ্ছে, অভিযোগ ছাত্র জনতার। অপসারণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। এবং সাফল্যের অগ্রযাত্রার 14 বছর পার করল দর্শক নন্দিত মোহনা টেলিভিশন। নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সংবাদে এছাড়াও রয়েছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক। আমার বয়স এখন 75, কিন্তু সে সত্ত্বেও আমি কিন্তু একেবারে চিরতরুণ আমার হৃদয়, শুধু এই ইয়োগাটা করার জন্য। যাচ্ছি পুরো খবরে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। শীত মৌসুমে এসেও রোগী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অধিকাংশ সময়ই সময় মতো হাসপাতালে না আসার কারণে বাড়ছে জটিলতা। সঙ্গে যুক্ত হচ্ছে চিকিৎসা ব্যয়, যা মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। অপ্রতিরোধ্য ডেঙ্গু এখন সারা বছর ধরেই থাকবে, তাই এর প্রতিরোধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ভ্যাকসিন, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হাসপাতালের সাদা বিছানায় যন্ত্রণাকাতর 4 বছর বয়সী আব্দুর রহমান। জ্বর হয়ে কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ে ডেঙ্গু। ফুটপাথে ব্যবসা করা এই শিশুর মা নিজের অসহায়ত্ব তুলে ধরেন। 3 দিনের মাথায় মনে করেন পরীক্ষা করছি, ডেঙ্গু ধরা পড়ছে। ট্রিটমেন্ট দেওয়ার পর এখন মোটামুটি ইমার্জেন্সি 10,000 টাকা দামের একটা স্যালাইনও দেওয়া লাগছে আমার। আমি গরিব মানুষ, কোন আমি এত টাকা কই পাই? প্রতি বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রাণহানি হচ্ছে এবং নাগরিক জীবনে নামে আতঙ্ক। তবুও মশা নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। মশার ওষুধ এখানে ছিটায় না, অথবা মেডিসিনের মধ্যে পানি মিলাই দেয়। ঢাকা শহর তো যেখানে সেখানে ময়লা থাকে, পরিষ্কার তো আর রেগুলার হয় না। মশা তো মনে করেন পানি পুনি যদি থাকে তাহলে মনে করেন পচা পানি, এর ভিতর মশা জমে। আতঙ্কিত হবার কিছু নেই, এই ভেবে অনেক রোগী শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে আসছেন। এতে হাসপাতালে যেমন ডেঙ্গু রোগী বাড়ছে, তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গুর এই প্রকোপটা দেখা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কখন ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সাফার করতেছি। আমাদের অনেক রোগী পাচ্ছি। আমাদের কুর্মিটোলাতে আমরা পেশেন্ট লোড এত বেশি বেড়ে যাচ্ছে ডেঙ্গুতে। সব কিছু মিলায় আসলে আমরা এই সময়টাতে অনেক হিমশিম খাচ্ছি। সরকার, কমিউনিটি এবং ব্যক্তিগত পর্যায়ে সবাই কাজ করবে, সাথে হচ্ছে ভ্যাকসিনের জন্য আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। জ্বর হলে সেটি ডেঙ্গু জ্বর কিনা তা নিশ্চিত হতে জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনেই SS1 পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশক নিধনের যে কার্যকরী পন্থা, সবকিছু মিলিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে COP29 যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেলে তিনি বাকু পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় বেলা 11টায় আজারবাইজানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলবায়ু সম্মেলন উপলক্ষে 11 থেকে 14 নভেম্বর রাষ্ট্রীয় সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার ঘোষণা দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে 3 মাসের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছেন নতুন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। সুরাইয়া মুনির প্রতিবেদন।
প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি, উল্টো কমেছে। ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। ছাত্র আন্দোলনের আবেগের সঙ্গে কোনো দ্বিমত নেই উল্লেখ করে বলেন, ওদের তথ্য সঠিক নয়। যারা আন্দোলন করেছে তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই, আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিস ইনফর্ম। আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি। আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। এদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার হিসেবে উপদেষ্টার দায়িত্ব পালন করতে আসেননি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। 3 মাসের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃশ্যমান পরিবর্তন করবেন বলে অঙ্গীকার করলেন ফারুক। আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে। আমরা অফিস করলাম, বাসায় গেলাম, বেতন নিলাম, সেটা না, ভিজিবল কি চেঞ্জ আমরা করতে পারবো 3 মাসে। কথা কাজ দিয়েই নিজের অবস্থান তৈরি করতে হবে বলে জানান এই উপদেষ্টা। যেই পরিবর্তনগুলো আমাদের সংস্কৃতি অঙ্গনে একটা মেজর ইম্প্যাক্ট ফেলতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসররা ঠাঁই পাচ্ছে বলে অভিযোগ ছাত্র জনতার। 24 ঘন্টার মধ্যে অপসারণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো ফরম্যাটেই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। এদিকে উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে 3 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুনির আরেকটি রিপোর্ট। রবিবার অন্তর্বর্তী সরকারে যুক্ত হন 3 উপদেষ্টা। শপথ নেয়ার পরপরই মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাদের নিয়োগের বিরোধিতা করে ছাত্র জনতা। এ নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছে, তাদের সঙ্গে আলোচনা না করে কোনো নিয়োগ গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই নিয়োগ বাতিল করতে হবে। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ পাকিয়ে নেবেন, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে চরম বৈষম্য হিসেবে উল্লেখ করেছেন উত্তরবঙ্গের ছাত্র জনতা। এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তারা। বলেন, উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে উপদেষ্টা রাখতে হবে। উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে মোট 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। কার্যক্রমের যে অগ্রগতি সেটি প্রতি সপ্তাহে ন্যূনতম একবার জাতির সামনে উপস্থাপন করতে হবে। জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদের নিয়োগ মেনে না নেয়ার ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। 7 দিনের মধ্যে এর পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে পাবো। যদি সেটি না পাই তাহলে আমাদের কর্মসূচি চলবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঋতু বদলের সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। সৌন্দর্যের পসরায় হেমন্তের রূপের এমন উদ্ভাসে আত্মপ্রকাশ করে মোহনা টেলিভিশন। দেখতে দেখতে গণমানুষের মুখপাত্র মোহনা টেলিভিশন পার করেছে 14টি হেমন্ত। সোমবার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে তাই তো উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে মোহনা পরিবার। বর্ষপূর্তি উদযাপনের গল্প থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। ছবি তুলেছেন সুজন মিয়া। হেমন্তের পদার্পণে রং লাগতে শুরু করে প্রকৃতি ও মানুষের মনে। গ্রামীণ জনপদে বইতে থাকে আনন্দের ফল্গুধারা। নতুন ধানের মম গন্ধে হেমন্ত দিন শুরু হয় শিশিরের আলিঙ্গনে। সূর্যটা শিশির ডিঙিয়ে অভিবাদন জানায় একটি নতুন দিনের। নিপুণভাবে তৈরি মাকড়সার জালে ততক্ষণে বাঁচার আকুতি করছে কোনো এক শিকার। ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাতে সে আসবে মনে হয় আমার দুয়ার অন্ধকারে। জীবনানন্দের কবিতার মতোই দেশের গণমাধ্যম আলোকিত করে ঠিক এমনক্ষণেই শুরু হয় দর্শক নন্দিত মোহনা টেলিভিশনের পথ চলা। 0 থেকে মোহনা পা দিয়েছে 15তে। এরই মাঝে শুদ্ধ বিনোদনের খোরাক মিটিয়ে মোহনা এখন গ্রাম বাংলার প্রতিচ্ছবি। গণমাধ্যম বিরামহীন, তাই তো হেমন্তের সূর্যটা উকি দিতেই শুরু হয় কর্মব্যস্ততা। গন্তব্য নির্ভেজাল তথ্যের খোঁজ। নিউজরুমেও বেড়ে যায় ব্যস্ততা।
তবে অন্যবারের চেয়ে এবারের বর্ষপূর্তি উদযাপনটা একটু ভিন্ন। প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ আলহাজ কামাল আহমেদ মজুমদারের অনুপস্থিতিতে আয়োজন ছিল ঘরোয়া, রংহীন তবু রঙের অভাব ছিল না, বর্ণহীন তবে বর্ণিলতার কমতি ছিল না, আনন্দের সীমাও ছিল অসীম। তাই তো কাজের ফাঁকেও খুনসুটিতে মেতে ওঠেন মোহনা পরিবারের সদস্যরা। 14 বছর পেরিয়ে মোহনা টেলিভিশন আজকে 15 বছরে পদার্পণ করলো। আজ মোহনার 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার সাথে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বাংলার প্রতিচ্ছবি স্লোগান নিয়ে 14 পেরিয়ে 15তে পদার্পণ করছে মোহনা টেলিভিশন। জন্মদিনের সকালে বার্তাকক্ষে ঢুকেই সহকর্মীদের সঙ্গে আলিঙ্গন আর ভালোবাসা বিনিময় যেন সবচেয়ে বেশি সৌন্দর্যের। দিনভর সেলফি, গল্প আর আড্ডাও থেমেছিল না। 14 পেরিয়ে 15 বছরে মোহনা 100 বছর থাকবে এই আশা করি। আয়োজন ঘরোয়া হলেও অনেকেই ছুটে এসেছিলেন প্রিয় টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে। মোহনাতে কিন্তু শিশুতোষ অনুষ্ঠান আমরা দেখতাম, আমরা মেধাভিত্তিক কিছু প্রোগ্রাম ছিল, সেই অনুষ্ঠানগুলো আবারও নতুন করে নতুন ফরম্যাটে আনা যায় কিনা এটা দর্শক হিসেবে আমার প্রত্যাশা থাকবে। দুপুর গড়াতেই সব বিভাগের কর্মীরা জড়ো হন একসঙ্গে। ব্যবস্থাপনা পরিচালক শাহিদ আহমেদ মজুমদারের নেতৃত্বে নতুনের সঙ্গে সামনের দিকে মোহনার এগিয়ে যাওয়ার গল্প শোনান প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট এবং বিপণন প্রধান তসলিম চৌধুরী। শতভাগ কর্মীবান্ধব প্রতিষ্ঠানের এমন শুভ সূচনায় কৃতজ্ঞতা প্রকাশ করে মোহনা পরিবার। নতুন পুনরুজ্জীবন হচ্ছে এবং আমাদের নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় মোহনা টেলিভিশন তার অবস্থান দিনকে দিন আরো সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি। হেমন্তের রেশ নিয়েই সারা বছরই শুদ্ধ সুন্দর বিনোদনের ঝাঁপি আর তথ্যবহুল সংবাদ নিয়ে মোহনার পথচলা চলবে সহস্র বছর, এমন প্রত্যাশা ছিল সবার মুখে। বাংলার প্রতিচ্ছবি বুকে ধারণ করে আজ থেকে ঠিক 14 বছর আগে শুরু হয়েছিল মোহনা টেলিভিশনের পথচলা। মোহনা টেলিভিশনের দীর্ঘ এই পথচলায় সাথে ছিলাম, আছি এবং থাকব। ওষুধ ছাড়া কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এ নিয়ে গবেষণার বোধ করি শেষ নেই। সেই আদিকাল থেকে শরীর ও মনকে সুস্থ সতেজ রাখার জন্য ইয়োগা বা যোগ ব্যায়ামের চর্চা হয়ে আসছে। ভারতীয় শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল যোগশাস্ত্র। এ শাস্ত্রে যোগ ব্যায়ামের সবিস্তার বর্ণনা রয়েছে। এর মাধ্যমেই জানতে পারবেন কিভাবে শরীর ও মন নিরোগ রাখা সম্ভব। ইয়োগা বা যোগ ব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখবেন আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রাণায়াম। প্রাণায়াম হলো গভীর শ্বাস, ছন্দবদ্ধ শ্বাস এবং বিকল্প নাসাতন্ত্রের শ্বাস প্রশ্বাসের মতো কৌশলগুলোর মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন। এই যে মিরপুর 6 নম্বরে এই ইন্ডোর স্টেডিয়ামে সর্বপ্রথম একা শুরু করলাম। তো আমার দেখা দেখি আস্তে আস্তে প্রায় 100-150 লোকজন জমা হয়ে গেল এবং তখন রেগুলারলি প্রত্যেকদিন তাদের সবাইকে এটা শুরু করলাম। প্রাণায়াম সব বয়সের সকলেই অভ্যাস করতে পারে। নিয়মিত প্রাণায়ামের অভ্যাস করলে মনের সংযোগ বাড়ে। যারা ডিপ্রেশনে ভুগছেন তারা প্রাণায়াম অভ্যাস করলে নিশ্চিতভাবে উপকার পাবেন। অসুস্থতার জন্য আমি চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম। ওখানে আমার যে হিস্ট্রি নিয়েছে, হিস্ট্রি পড়ে 3-4টা ইয়োগার সাজেস্ট করেছে। এখানে আমি 3 মাস যাবত করছি এবং 1 মাস পরেই আমি আমার শরীরের মধ্যে যেটা পরিবর্তন হয়েছে সেটা আমি বুঝতে পারছি। বর্তমান যুগে মানসিক চাপের মধ্যে থাকা সেরকম কোনো বড় কথা নয়, তবে এর সমস্যা দীর্ঘ সময় চলতে থাকলে তা বিভিন্ন অসুবিধার কারণ হতে পারে। টেনশন, হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হলো যোগব্যায়াম। চাকরির অবসর নিয়েছে অন্তত আজ 16-18 বছর হয়ে গেল, কিন্তু এখনো এই যোগা করার কারণে আমি কিন্তু সারাদিন থাকি খুব উৎসব মুখর। আমার বয়স এখন 75, কিন্তু সে সত্ত্বেও আমি কিন্তু একেবারে চিরতরুণ আমার হৃদয়, শুধু এই যোগাটা করার জন্য। যোগব্যায়ামে এমন অনেক আসন রয়েছে যেগুলো অনুশীলনে খুবই উপকারী। প্রাণায়াম শুধু মানসিক চাপই দূর করে না, ঘুমহীনতা, ক্লান্তিবোধ এবং দুর্বল স্মৃতিশক্তিকেও সবল করতে সাহায্য করে। সবচেয়ে বড় প্রাণায়াম যেটার জন্য আমি আসি যোগাতে সেটা হলো দম। আসলে আমি লোকগীতি গান করি। লোকগীতি গান করতে গেলে দমের কিন্তু অনেক দরকার, সেই দমটা আমি এখানে এসে পেয়েছি। সারাদিনের দৌড়ঝাঁপ ব্যস্ততার কারণে মানসিক ও শারীরিক উভয়ভাবেই হাঁপিয়ে ওঠে। আমাদের শ্বাস প্রশ্বাস হালকা হয়ে যায় এবং গতি বেড়ে যায়। প্রাণায়াম এমন একটি প্রাচীন যোগ অভ্যাস যা ব্যক্তির শ্বাস প্রশ্বাসের উন্নতি এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ নেয়ার সময় পাইপ লিকেজের আগুনে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। রাত 11টায় উপজেলার কাঁচপুরের সোনাপুরে এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 2 জন শঙ্কামুক্ত হলেও বাকি 5 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে গ্যাস লাইন সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে আগুন ধরে বিস্ফোরণে তারা দগ্ধ হয়। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে। দেশের বাইরের খবর, ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আল মাওয়াসি অঞ্চলে একটি ক্যাফেতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে 10 জন নিহত হয়। এর আগে মধ্য গাজায় নুসৈরাত শরণার্থী শিবিরে বাসিন্দাদের উপর গোলাবর্ষণ সহ একাধিক বিমান ও স্থল হামলায় 20 জনের মৃত্যু হয়। ওদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সাকসকিয়ে শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শিরোনাম পড়ে আসি, তারপর আলোচনায় যাই। দেখে নিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। রয়েছে প্রথম আলো, তারা আজকে শিরোনাম করেছে মিটার বাণিজ্যে সাবেক মন্ত্রীর ভাই বন্ধু চক্র। বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ, থাকছে বিশেষ সুবিধা। দৈনিক ইত্তেফাক, শিশুর কাঁধে বইয়ের বোঝা। সবচেয়ে দুর্বল আর্থিক খাতের জের টানতে হচ্ছে, মেগা প্রকল্প ছিল মূলত ভ্যাটিনি প্রকল্প। প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন, প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করল আপিল বিভাগ। রয়েছে সমকাল, তাদের শিরোনাম রাষ্ট্রীয় প্রশ্রয়ে ভয়ঙ্কর শামীম ওসমান, নারায়ণগঞ্জের গডফাদার। নবনিযুক্ত 2 উপদেষ্টা ফ্যাসিবাদের দোসর, মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। চাই ক্যারিবীয় দ্বীপের পাসপোর্ট, কিনছেন বাংলাদেশিরা, অর্থ পাচারের নতুন কৌশল। রাজপথের কর্মসূচিতে বিএনপি। উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ ছাত্রদের, বড় মশকরা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, তারা শিরোনাম করেছে ডলারের চলতি হিসাবে ঘাটতি কমছে, আগস্টে ইতিবাচক, সেপ্টেম্বরে নেতিবাচক। ছাত্রদের রক্তের উপর ফ্যাসিবাদ, আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, বিতর্কিত উপদেষ্টা প্রসঙ্গে হাসনাত। বণিক বার্তা, গণতান্ত্রিক অর্থনীতি বৈষম্য ও অপরাধ নিরাময় করতে পারে। দ্য ডেইলি স্টার, ব্রিজ দিস ইয়ার, ফুল বেনিফিটস নট বিফোর 2030। মাইগ্রেন্ট ওয়ার্কার্স প্লেড কি রোল ইন জুলাই আপরাইজিং। এই ছিল আজকের শিরোনাম। আমরা একটু করে দেখে নিলাম শিরোনামগুলো। সেখানে একটি বিষয়ে, 2-1টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বাকুতে গিয়েছেন আজারবাইজানের COP29 প্রোগ্রামে। সেখানে যাওয়ার সময় প্রবাসীদের জন্য একটি বিমানবন্দরে লাউঞ্জ উদ্বোধন করেছেন, যেখানে তিনি বলেছেন যে প্রবাসীরা যখন দেশে আসবে তারা আমাদের বড় অতিথি এবং তারা যেন এখানে এসে শান্তিতে ভালো মতো থাকতে পারে, তারা যেন মনে করে আমরা ভালো আছি, আরামে আছি। এই বিষয়ে তাদেরকে দেখভাল করার জন্য, সেবা দেওয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার একটু মতামত জানতে চাই। এটা অনেক ভালো উদ্যোগ। মানে যদি আমরা যেভাবে বলি যে আমাদের বিমানবন্দরগুলো অসংখ্য অভিযোগ আছে এগুলো নিয়ে, আপনার মানুষের, যাত্রীদের যারা যাতায়াত করেন, বিশেষ করে যারা নিয়মিত যাতায়াত করেন বা উন্নত বিশ্বে যাতায়াত করেন, একটু সুটেড বুটেড মানুষ যারা, তাদেরকে মোটামুটি একটা মানে কোনো রকম হেস্তনেস্ত ছাড়া তারা নর্মালি যাতায়াত করতে পারতেন। এছাড়া ঢাকা শাহজালাল, হযরত শাহজালাল বিমানবন্দরে অসংখ্য অভিযোগ আছে, ছিল আর কি, সাম্প্রতিককালে নাই, প্রথম দিকে কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটা প্রশংসা। এই অভিযোগ ছিল যে বিমানবন্দরে মানুষকে মানুষই মনে করা হয় না। এর মধ্যে যারা প্রবাসী, মানে আমাদের যারা রেমিটেড যোদ্ধা, শ্রমিক ভাইয়েরা, তাদেরকে এতই বেশি মানে বিব্রতকর অবস্থায় আমি প্রত্যক্ষদর্শী যে তাদেরকে
টিজ করা হতো এমন ভাষায়, এমন কথায় যে তারা কামলা, মফিজ বিভিন্ন মানে বিশেষণে বিভিন্ন অভিধায় ডেকে তাদেরকে নানাভাবে নাজেহাল করা হতো। তো সেই জায়গাটি ইন্টারিম গভর্নমেন্ট আসার পরপরই একটা ব্যাপক চেঞ্জ আসছে, যেটা খুশির খবর আমরা বলতে পারি। এবং এর সাথেই নতুন সংযোজন, যেটা গতকালের প্রবাসী লাউঞ্জ, তাদের জন্য নিশ্চিতভাবেই এটি দরকার। তারা আমাদের মানে প্রধান উপদেষ্টা বলেছেন গতকাল যে আমাদের এই জুলাই বিপ্লবে তাদের সক্রিয় ভূমিকা ছিল, তারা অনেক সহযোগিতা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উনি, সেটিও যেমন ঠিক। পাশাপাশি তাদের এই বিদেশ যাতায়াতে যে আলাদা একটু ব্যবস্থা, তাদের জন্য একটু আরামায়েশের ব্যবস্থা, এয়ারপোর্টে গেলেন প্লেনের 2 ঘন্টা বাকি আছে, এই 2 ঘন্টা সময় যাতে তারা তাদের মতো করে কাটাতে পারেন, সেটি খুব দরকার ছিল। এবং আমি মনে করি যে এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। জি, নিঃসন্দেহে। এবং আরেকটি শিরোনাম নিয়ে একটু কথা বলতে চাই যে উপদেষ্টার আকার বেড়েছে, আপনি জানেন, যারা শপথও নিয়েছে, দপ্তর বন্টন হয়েছে। এই উপদেষ্টাদেরকে নিয়ে আমরা একটু বিক্ষোভ দেখেছি যে ছাত্র যারা জনতা আছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র যারা, হাসনাত আব্দুল্লাহ বলেছে যে উপদেষ্টা নিয়ে ক্ষোভ ছাত্রদের, এবং তো বলছে যে ফ্যাসিবাদের দোসরদেরকে দেওয়া আছে। নবনিযুক্ত 2 উপদেষ্টা ফ্যাসিবাদের দোসর, এটি সমকাল একটি শিরোনাম, এটা ছাত্র জনতাদের বক্তব্য। কি মনে করেন? উপদেষ্টা নিয়ে আপনার শুরু থেকেই একটু বিতর্ক আছে আমার কাছে, যেটা মনে হয়। বা যদি এইভাবে বলি যে এর মধ্যে তো বেশ কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার সেই 90-91 থেকে গেছে, তো সেই বিবেচনায় এইবারের উপদেষ্টা পরিষদকে নিয়ে মানুষের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে একটু হতাশা কাজ করেছে শুরু থেকেই। উপদেষ্টা পরিষদে তারা যেরকম যেসব ব্যক্তিত্ব প্রত্যাশা করেছিলেন, সম্ভবত প্রত্যাশা মাফিক হয়নি বেশিরভাগ জায়গায়, মানুষের কথায় যেটা মনে হয়েছে। তো এরপরে সবশেষ যে 2 জনের যে সংযোজন, এরা মানে বিভিন্নভাবে ছাত্র সমাজ তুলে আনতে চাইছে যে এরা এই বিগত পতিত সরকারের সুবিধাভোগী বা পতিত সরকারের দোসর। যারা এই অভিযোগটা করলেন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ যারা আছে, তারা যেমন এটি বুঝতে পারলো যে যাদেরকে নেওয়া হয়েছে তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, নিশ্চয়ই কোনো প্রমাণ আছে বা কোনো কিছু শুনেছে, আমি ঠিক জানি না। যদি এরকমটি হয়ে থাকে বা কেন তারা অভিযোগটা আনলেন, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট মানে যাদেরকে নেওয়া হলো, যারা নিলেন, তারা এই বিষয়গুলো জানেন কিনা বা কি, এটা কি এই জায়গাটাতে কি বুঝতে পারছি। সেটি বিষয় হচ্ছে যে তারা নিশ্চয়ই মানে তাদের বিবেচনায় পজিটিভ কোনো অ্যাটিচিউড নিশ্চয়ই ছিল যাদেরকে নিয়েছেন তাদের বিষয়ে, না হলে তো তারা মানে সিলেকশন পেতেন না, খুব স্বাভাবিক ব্যাপার। এখন সরকার কোন বিবেচনায় কিভাবে নিয়েছেন সেটি মানে যারা বাছাই কমিটি বা নির্ধারণ কমিটি বা উপদেষ্টা কমিটি, যেই নিয়োগের জন্য উপদেষ্টা নিয়োগের জন্য যারা পরামর্শক, তারা সেটা ভালো বলতে পারবেন। বাট এই জায়গাটায় খুব সাধারণভাবে যে জিনিসটি চলে এসছে যে তাদের কিছু কার্যক্রম, সোশ্যাল কার্যক্রম যেটি ওপেন, সেই জায়গা থেকে ছাত্রদের অভিযোগ আর কি, যে তারা কিছু প্রমাণ, ফেসবুকের পোস্ট সহ বেশ কিছু মানে প্রমাণ তারা এরই মধ্যে হাজির করেছে যে এই কারণে তারা গত ফ্যাসিবাদের দোসর বা ওই সময়টাতে তারা হয়তো বিরুদ্ধে কথা বলেছে। আমরা একদমই শেষ পর্যায়ে, রাউন্ড দ্য ইয়ার ডেঙ্গু প্রক্রিয়া চলবে, আমরা একটু খবরে চলব, এক কথায় যদি বলতেন। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে, এক কথায় বিস্তার হচ্ছে এবং এই শীত আসছে, তারপরেও ডেঙ্গু থেমে নেই। কারণ হচ্ছে এর যে উৎপাদক যেটা উৎস মশা, সেই মশক নিয়ন্ত্রণে কার্যত এখন স্থানীয় সরকার নেই বলা যায়। সিটি কর্পোরেশন, যারা দায়িত্বে আছেন তারা যথাযথ ব্যবস্থা নেন, এটি প্রত্যাশা একদম সব ধরনের জনগণের। নিশ্চিতভাবে। যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, একদিনে প্রাণ গেল আরও 5 জনের। সময় মতো হাসপাতালে না আসায় বাড়ছে জটিলতা। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 14 নভেম্বর পর্যন্ত থাকবেন রাষ্ট্রীয় সফরে। অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসররা ঠাঁই পাচ্ছে, অভিযোগ ছাত্র জনতার। অপসারণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন।
এবং সাফল্যের অগ্রযাত্রায় 14 বছর পার করল দর্শক নন্দিত মোহনা টেলিভিশন। নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।